বর্তমান তুরস্কের উরফা অঞ্চল প্রাচীনকালে পরিচিত ছিল অ্যাডেসা নামে। ইউফ্রেটিস বা ফুরাত নদীর ৮০ কিলোমিটার পূর্বের এই সমভূমিতেই ২৬০ খ্রিস্টাব্দে নিজ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় প্রাচীন রোম সাম্রাজ্য। মহাবিপর্যয়কর ওই অ্যাডেসার যুদ্ধে পারসিকদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় রোমানরা। যুদ্ধে রোমানদের বিশাল সৈন্যবাহিনী পুরোপুরি বিধ্বস্ত হয়। বন্দী হন সম্রাট ভ্যালেরিয়ান। মুহূর্তের মধ্যেই রোমের দোর্দণ্ড প্রতাপশালী সম্রাট থেকে দাসে পরিণত হলেন ভ্যালেরিয়ান। যুদ্ধবন্দী রোমান সেনাদের নতুন নগরী বিসাপুর নির্মাণে কাজে লাগান তৎকালীন সাসানীয় সম্রাট প্রথম সাপুর। সেখানেই দাস হয়ে বসবাস করতে থাকেন বন্দী ভ্যালেরিয়ান। কথিত আছে নতজানু ভ্যালেরিয়ানের পিঠকে সিঁড়ি বানিয়ে সব সময় ঘোড়ায় চড়তেন সাসানীয় সম্রাট প্রথম সাপুর। তবে এ ঘটনাকে পারসিকদের হাতে রোমানদের মহাবিপর্যয়ের প্রথম ঘটনা বলা যায় না। এরও ৩ শতাব্দী আগে খ্রিস্টপূর্ব ৫৩ অব্দে এই অ্যাডেসার কাছাকাছি আরেক শহর ক্যারাইয়ের সমভূমিতে সাসানীয়দের পূর্বসূরি পার্থিয়ান বা আরসাকিডদের হাতে আরেক মহাবিপর্যয়ের মুখোমুখি হয় রোমানরা। ১০,০০০ অশ্বারোহী তীরন্দাজ ও ক্যাটাফ্রেক্ট সৈন্য নিয়ে ৪ গুণেরও বেশি আকারের রোমান বাহিনীকে বিধ্বস্ত করেন পার্থিয়ান সেনাপতি সুরেনা। ধ্বংস হয়ে যায় ৬৭টি রোমান লিজিয়ন। বন্দী হন রোমান জেনারেল মার্কাস লাইসিনিয়াস ক্রাসাস। এই ক্রাসাস ছিলেন তৎকালীন রোমের সবচেয়ে ধনী ব্যক্তি। স্পার্টাকাসের বিদ্রোহ দমন করে রোমান প্রজাতন্ত্রের সিনেটরদের মধ্যে সবচেয়ে প্রতিপত্তিশালী হয়ে উঠেছিলেন তিনি। জুলিয়াস সিজার এবং নাইয়াস পম্পেয়াস ম্যাগনাস বা পম্পেইর সঙ্গে মিলে রোমের প্রথম ট্রায়াম্ভিরেট গড়েছিলেন ক্রাসাস, যা ছিল প্রজাতন্ত্রের ক্ষমতা ভাগাভাগি নিয়ে রোমের সবচেয়ে প্রভাবশালী ৩ ব্যক্তির এক অনানুষ্ঠানিক সমঝোতা। রোমের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ৩ যৌথ শাসকের একজন ক্রাসাসকে ভ্যালেরিয়ানের মতো দাসত্ব বরণ করতে হয়নি। কথিত আছে মুখে গলিত স্বর্ণ ঢেলে ক্রাসাসকে হত্যা করেছিল পার্থিয়ানরা। সেই হিসেবে রোমের প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্য হয়ে ওঠার পেছনে পারসিক বা ইরানিদেরও পরোক্ষ অবদান আছে। কারণ ট্রায়াম্ভিরেটের ২ মহারথী সিজার ও পম্পেইয়ের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার কাজটি করতেন ক্রাসাস, আর তার মৃত্যু সিজার ও পম্পেইয়ের মধ্যে রাজনৈতিক বিরোধকে আরও তীব্র করে তোলে। অবশ্যম্ভাবী হয়ে ওঠে রোমের গৃহযুদ্ধ, যার ধারাবাহিকতায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে পতন হয় রোমান প্রজাতন্ত্রে। অক্টাভিয়ান সিজারের হাত ধরে উত্থান হয় রোমান সাম্রাজ্য, যে সাম্রাজ্যেরও পূর্ব দিকে বিস্তার থেমে গিয়েছিল পারসিক সাম্রাজ্যের সীমান্তে এসে। বরাবরই রোমের নেমেসিস হয়ে দাঁড়িয়েছিল পারস্য অঞ্চল বা ইরানি সাম্রাজ্য। তবে প্রজাতন্ত্র হোক বা সাম্রাজ্য, রোম হয়ে ওঠার অনেক আগে থেকেই প্রাচীন বিশ্বে সুপার পাওয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল পারসিক বা ইরানীয়রা। আর তা হয়ে উঠেছিল সাইরাস দ্য গ্রেট, প্রথম দারিউস এবং প্রথম জেরসেসের হাত ধরে। ইরানীদের প্রাচীন বিশ্বমঞ্চে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠার সিংহভাগ কৃতিত্ব সাইরাস দ্য গ্রেটের। সাইরাস দ্য গ্রেটের কাহিনী যখন শুরু, তখন বর্তমান ইরান ছিল প্রাচীন মেডিয়ান সাম্রাজ্যের অধীনে। সাম্রাজ্য হিসেবে সেটিও কম বড় ছিল না। এর বিস্তার ছিল মেসোপটেমিয়া থেকে ইরানের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত। বংশানুক্রমে এই সাম্রাজ্যের এক ক্ষুদ্র করদ রাজ্য আনসানের শাসক ছিলেন আকেমেনিড বংশের দ্বিতীয় সাইরাস। সাইরাস দ্য গ্রেটের আসল নাম ছিল কুরুশ, যা গ্রিক বা পাশ্চাত্যের পণ্ডিতদের উচ্চারণে হয়ে ওঠে সাইরাস, ঠিক যেভাবে তার হখামনিশীয় রাজবংশ হয়ে উঠেছিল আকেমেনিড বংশ। খ্রিস্টপূর্ব ৫৫০ সালে সাইরাস মিডীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই জয়ের মধ্য দিয়ে বৃহৎ এক আঞ্চলিক শক্তির প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাইরাস। এরপর সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেন তিনি। লিডিয়ার সম্রাট ক্রেসাসকে যুদ্ধে পরাজিত করেন সাইরাস। লিডিয়াকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এশিয়ার পশ্চিমতম সীমানায় পৌঁছে যায় সাইরাসের সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে ব্যাবিলন জয় করেন সাইরাস দ্য গ্রেট। হেরোডোটাসের বর্ণনা অনুযায়ী খাল কেটে নদীর প্রবাহ পরিবর্তন করে শুকিয়ে যাওয়া নদীপথ ধরে ব্যাবিলনে প্রবেশ করেছিলেন সাইরাস। ব্যাবিলন জয় তার সাম্রাজ্যকে নিও মেসোপটেমিয়া, পারস্য ও আনাতোলিয়া পর্যন্ত বিস্তৃত করে। তৎকালীন বিশ্বে এক বিস্ময়কর উত্থানের নজির হয়ে ওঠেন সাইরাস। শুধু সমর কৌশল নয়, শাসক হিসেবেও নিজের উদ্ভাবনী শক্তির পরিচয় দেন তিনি। দখলকৃত অঞ্চলে স্থানীয় রাজা ও শাসকদের নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো স্থাপন করেন তিনি। স্থানীয় জনগণকে তাদের সংস্কৃতি, ধর্ম ও আইন মেনে চলার সুযোগ দিয়েছিলেন সাইরাস। ব্যাবিলনে দীর্ঘদিনের বন্দী ইহুদিদের মুক্তি দিয়ে তাদের জেরুজালেমে ফিরে যাওয়ার সুযোগ দেন তিনি। তার উদারনীতি সাম্রাজ্যের স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি বিদ্রোহের আশঙ্কাও কমিয়ে আনে। অর্থনৈতিক সংস্কারও তার শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল।
তিনি বাণিজ্য পথ ও কানেক্টিভিটির উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলেন। প্রাদেশিক প্রশাসন এবং কেন্দ্রীয় শাসনের মধ্যে তার গড়ে তোলা কানেক্টিভিটি বাণিজ্যকে সহজ করে, কর ব্যবস্থার কাঠামো তৈরি করে এবং সাম্রাজ্যের অর্থনীতিকে আরও সুসংহত করে তোলে। সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গিও ছিল ব্যতিক্রম। তিনি দখলকৃত অঞ্চলের জনগণকে জোরপূর্বক দাসে পরিণত করতেন না, স্থানীয় আইন ও রীতিনীতিকে সম্মান করতেন, শহর পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতেন, যা জনগণের মধ্যে তার প্রতি ব্যাপক আনুগত্য ও সমর্থন তৈরি করেছিল। সাইরাসের মৃত্যুর সময় আকেমেনিড সাম্রাজ্য ছিল বিশাল। পশ্চিমে আনাতোলিয়া থেকে পূর্বে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সংগঠিত সাম্রাজ্য। একই সঙ্গে প্রতিবেশী রাজ্য ও সাম্রাজ্যগুলোর ওপরেও ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন সাইরাস। সাইরাস দ্য গ্রেট কেবল সাম্রাজ্য জেতেননি, তিনি এমন এক প্রশাসনিক ও সামাজিক মডেল তৈরি করেছিলেন যার মধ্যে দিয়ে বহুজাতিক ও বহুধর্মীয় সংহতির বড় নজির তৈরি হয়। তার নেতৃত্বে পারসিকরা প্রথম এক বিশ্ব সাম্রাজ্য গড়ে তোলে, যা আধুনিক অর্থে হয়ে ওঠে বিশ্বের প্রথম সুপার পাওয়ার। তার শাসন, নীতি এবং সংস্কার পরবর্তী আকেমেনিড সম্রাটদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অম্লান দাগ রেখে যায়। সাইরাস দ্য গ্রেটের মৃত্যুর পর ইরানের সিংহাসনে বসেন তার ছেলে দ্বিতীয় কাম্বিসেস, পারসিক ভাষায় যার নামের প্রকৃত উচ্চারণ কাম্বুজিয়া। তিনিও ছিলেন পিতার মতোই রণকুশলী সমরবিদ। তার হাত ধরেই প্রথমবারের মতো পারস্য সাম্রাজ্যভুক্ত হয় মিশর। এশিয়া ছাড়িয়ে ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয় পারসিক সাম্রাজ্য। তবে 3 মহাদেশে বিস্তৃত সাম্রাজ্যে সবচেয়ে সফলভাবে রাষ্ট্রীয় সংহতি সুরক্ষা নিশ্চিত করেছিলেন প্রথম দারিউস। সাইরাস দ্য গ্রেটের পর তার ছেলে দ্বিতীয় কাম্বিসেস শাসন করেছিলেন মাত্র 8 বছর। তার মৃত্যুর পর আকেমেনিড সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। বারদিয়া বা স্মেরদিস নামে এক ব্যক্তি নিজেকে কাম্বিসেসের ভাই দাবি করে সিংহাসন দখল করেন, যদিও ইতিহাস তাকে চিহ্নিত করে ভুয়া শাসক হিসেবে। তিনি ক্ষমতায় ছিলেন অল্প কিছু সময়। তারপর আকেমেনিড রাজপরিবারেরই এক রাজকুমার এবং সাইরাস দ্য গ্রেটের জামাতা প্রথম দারায়ুসকে ক্ষমতায় বসান প্রভাবশালী অমাত্য অভিযাত্রা। পাশ্চাত্যের উচ্চারণে দারায়ুসের নাম হয়ে যায় দারিউস। শ্বশুরের মতো ইতিহাস তাকেও স্মরণ করে দারিউস দ্য গ্রেট হিসেবে। ক্ষমতায় বসেই সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা দূর করেন দারিউস। বিদ্রোহী সাত্রাপ বা গভর্নর, বিদ্রোহী রাজকুমার ও বিদ্রোহী সৈন্যদের কঠোরভাবে দমনের মাধ্যমে গোটা সাম্রাজ্যকে আবারও একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনেন তিনি। আর এই নিয়ন্ত্রণকে স্থায়ী রূপ দেন প্রশাসনিক সংস্কারের মাধ্যমে। গোটা পারস্য সাম্রাজ্যকে ছোট ছোট প্রদেশে ভাগ করে প্রতিটি প্রদেশের শাসন ও কর সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় সাত্রাপ বা প্রাদেশিক গভর্নরদের হাতে। তবে কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক এবং সেনাবাহিনীকে কাজে লাগিয়ে প্রত্যেক প্রদেশের কর্মকাণ্ড সরাসরি নিজ নজরদারির অধীনে নিয়ে আসেন দারিউস। তিনি প্রত্যেক সাত্রাপি বা প্রদেশে একজন করে গভর্নর বা সাত্রাপ, একজন কর সংগ্রাহক এবং একজন সামরিক প্রধান নিয়োগ দিতেন। তারা আবার প্রত্যেকের চেয়ে স্বাধীন ছিলেন, এর ফলে কেউ বিদ্রোহ করার সুযোগ পেত না। এছাড়া তিনি প্রত্যেক প্রদেশে সরকারি কার্যক্রমের ওপর নজরদারির জন্য প্রচুর গোয়েন্দা নিয়োগ দেন। অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের এই কাঠামোর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে ভবিষ্যতে কোনো প্রদেশের অভ্যন্তরীণ বিদ্রোহ সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। সেনাবাহিনীতেও বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু করেন তিনি। সীমান্ত অঞ্চলগুলোয় শক্তিশালী প্রহরা ও চৌকির ব্যবস্থা, অভ্যন্তরীণ স্থানে কেন্দ্রীভূত সামরিক ক্ষমতা সব মিলিয়ে একটি কার্যকর নিরাপত্তা কাঠামো তৈরি হয়। তিনি আইন ও ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করেন, যা সাম্রাজ্যের বিভিন্ন অংশকে একক একটি সাধারণ কাঠামোর আওতায় নিয়ে আসে। আবার এর মধ্যে স্থানীয় সংস্কৃতি ও ভাষার প্রতি সাইরাস দ্য গ্রেটের সংবেদনশীলতার নীতি বজায় রাখেন তিনি। প্রদেশগুলোর প্রশাসকদের স্থানীয় নিয়ম ও প্রথা অনুযায়ী কাজ করার স্বাধীনতা ছিল, যদিও তারা কেন্দ্রীয় নীতি ও শাসনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাধ্য ছিলেন। দারিউসের শাসনকালকে দেখা হয় ইরানি সাম্রাজ্যের সুসংহতকরণ ও স্থায়িত্ব নিশ্চিতের সময়কাল হিসেবে। তিনি কেবল কাম্বিসেসের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেননি, বরং সাইরাস দ্য গ্রেটের নমনীয় কিন্তু কার্যকর প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও স্থায়ী রূপ দেন। এভাবে অস্থির ও বিশৃঙ্খল সাম্রাজ্যকে একটি সুসংহত, প্রশাসনিক ও সামরিকভাবে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন দারিউস, যা আলেকজান্ডারের পারস্য বিজয়ের আগ পর্যন্ত বজায় ছিল।
প্রশাসনিক অর্থনৈতিক কাঠামোকে সুসংহত করার পর সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেন দারিউস। তিনি মধ্য এশিয়ার পর্বতমালা, বর্তমান আফগানিস্তানের হেরাত ও পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত অঞ্চলকে সাম্রাজ্যের সঙ্গে একীভূত করেন। এর মাধ্যমে পারস্যের পূর্ব সীমান্তকে সম্ভাব্য বিদ্রোহ বা বিদেশি আক্রমণ থেকে নিরাপদ করেন দারিউস। সাম্রাজ্যের বিস্তার করতে করতে পূর্ব দিকে সিন্ধু নদীর উপত্যকায় পৌঁছে যান তিনি। সিন্ধু উপত্যকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় আধিপত্য বিস্তার করেন তিনি। এর মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের বাণিজ্যিক ও সামরিক যোগাযোগ আরও দৃঢ় হয়ে ওঠে। সাম্রাজ্যের উত্তর পশ্চিমে দারিউস লিডিয়া ও ফ্রিজিয়া অঞ্চলে আয়োনীয় গ্রিকদের বিদ্রোহ দমন করেন। এর মধ্য দিয়ে বর্তমান তুরস্কের পুরো এশীয় অংশের ওপর পারসিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি। তবে এ বিদ্রোহ পরবর্তীতে দারিউসের গ্রিস অভিযান শুরুর পটভূমি হিসেবে কাজ করে। তৎকালীন গ্রিক ও লিডিয়ান সভ্যতার কেন্দ্র হিসেবে অঞ্চলটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সমুদ্রপথের নিয়ন্ত্রণ ও বাণিজ্যের জন্য কৌশলগতভাবেও এর গুরুত্ব ছিল অসীম। দ্বিতীয় কাম্বিসেস মিশর জয় করেছিল, আর সে অঞ্চলকে স্থায়ীভাবে সংহত করেন দারিউস। তিনি নীল নদীর উপত্যকায় প্রশাসনিক কেন্দ্র ও কর ব্যবস্থার পুনর্গঠন করেন, যাতে মিশরের স্বায়ত্তশাসন বজায় থাকলেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। এছাড়া সিনাই উপত্যকা ও লেবানন উপকূল অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের বাণিজ্যিক যোগাযোগের ওপরেও ইরানিদের আধিপত্য প্রতিষ্ঠা করেন দারিউস বা দারায়ভুস। 300 সিনেমায় পারস্যের সম্রাট প্রথম জেরসেসকে যেভাবে দেখানো হয়, দারায়ভুসের ছেলে খসিয়ার শাহ দেখতে মোটেও তেমন দানবীয় ছিলেন না। আবার সাম্রাজ্য বিস্তারের চেয়ে এর সংহতি রক্ষার দিকেই তার মনোযোগ ছিল বেশি। যদিও হেরোডোটাসের মতো পশ্চিমা ঐতিহাসিকরা বরাবরই তাকে দানব হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু টম হল্যান্ড, এমা ব্রিজেস এবং অ্যামেলি কুটের মতো গবেষকরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে দেখিয়েছেন তিনি ছিলেন দক্ষ ও দূরদর্শী এক শাসক, যার অধীনে পিতা দারায়ভুসের নির্মিত রাজধানী পার্সা স্থাপত্য ও নান্দনিকতার কেন্দ্র হয়ে উঠেছিল। এই পার্সা শহরই পরবর্তীতে গ্রিকদের হাত ধরে পরিচিতি পায় পার্সিপোলিস হিসেবে, আর ইরানীয়রা পরিচিতি পায় পারসিক হিসেবে। জেরসেসের সঙ্গে পাশ্চাত্যপন্থী ঐতিহাসিকদের শত্রুতার মূল কারণ হল তার গ্রিস অভিযান। যদিও এই অভিযানের মূল পরিকল্পনা ও সূত্রপাত দুটোই ঘটিয়েছিলেন জেরসেসের পিতা দারিউস, আর এর পেছনের কারণ ছিল খ্রিস্টপূর্ব 499 থেকে খ্রিস্টপূর্ব 493 সাল পর্যন্ত এশিয়া মাইনর অঞ্চলে পারসিকদের জয় করা গ্রিক অধ্যুষিত দ্বীপ ও উপকূলীয় অঞ্চলগুলোর বিদ্রোহ। গ্রিক নগররাষ্ট্রগুলোর হস্তক্ষেপের কারণে ওই বিদ্রোহ দমনে বেশ বেগ পেতে হয় পারসিকদের। এর প্রতিশোধ নিতে গ্রিসে অভিযানের পরিকল্পনা করেন দারিউস, তবে তার সফল বাস্তবায়নের আগেই তার মৃত্যু হয়। পিতার ইচ্ছাকে বাস্তব রূপ দিতে খ্রিস্টপূর্ব 480 সালে গ্রিসে অভিযান করেন খসিয়ার শাহ। এই অভিযানের প্রথম বাধা ছিল হেলেসপন্ট প্রণালী, যা বর্তমানে পরিচিত দার্দানালেস প্রণালী হিসেবে। বিশাল সেনাবাহিনী নিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে অবস্থিত সৌরীয় প্রণালী পার হওয়ার বিষয়টি ছিল ওই সময়ের নিরিখে এক প্রকৌশলগত বিস্ময়। হেলেসপন্ট প্রণালীর ওপর দিয়ে খুব অল্প সময়ের মধ্যে 2 দফায় সেতু নির্মাণ করেন জেরসেস। প্রথম দফায় নির্মিত সেতু ঝড়ে ধ্বংস হয়ে যাওয়ার পর দ্বিতীয় দফায় আবারও সেতু নির্মাণ করা হয়। প্রকৃতপক্ষে এটি সাধারণ কোনো কাঠের কাঠামো ছিল না, বরং ছিল কয়েকশো জাহাজের একটি সুশৃঙ্খল বিন্যাস। সেতুটি নির্মাণে পারসিক প্রকৌশলীরা প্রায় 674টি যুদ্ধজাহাজ ব্যবহার করেছিল। জাহাজগুলো দিয়ে দুটি ভিন্ন ভিন্ন পন্টুন সেতু তৈরি করা হয়। এক সেতুতে ছিল 360টি এবং অন্য সেতুতে 314টি জাহাজ। প্রতিটি জাহাজকে ভারী নোঙর দিয়ে নির্দিষ্ট স্থানে স্থির রাখা হয়েছিল। এরপর শন ও প্যাপিরাস দিয়ে তৈরি মোটা ও শক্তিশালী দড়ি দিয়ে জাহাজগুলোকে একে অপরের সঙ্গে শক্ত করে বাঁধা হয়। জাহাজের ওপর কাঠের তক্তা বিছিয়ে তার উপর মাটি ও ঘাস দিয়ে একটি সমতল রাস্তা তৈরি করা হয়, আর রাস্তার দুই পাশে উঁচু বেড়া দেওয়া হয়, যাতে ঘোড়া বা অন্যান্য পশু সমুদ্রের পানি দেখে আতঙ্কিত না হয়। সেতুটি সম্পন্ন হওয়ার পর পদাতিক, অশ্বারোহী ও রসদবাহী পশুসহ খসিয়ার শাহর বিশাল বাহিনী টানা 7 দিন 7 রাত ধরে প্রণালী পার হয়ে ইউরোপে প্রবেশ করে। এটি ছিল সে সময়ের যুদ্ধ ইতিহাসে যাতায়াত এবং লজিস্টিক্স বা রসদ ব্যবস্থাপনায় প্রকৌশলবিদ্যা প্রয়োগে এক বিস্ময়কর নিদর্শন। হেলেসপন্ট পার হয়ে ইউরোপে প্রবেশ করার পর বিখ্যাত থার্মোপিলি ও আর্তেমিসিয়ামের যুদ্ধে বিজয় অর্জন করেন জেরসেস। এরপর তিনি অ্যাথেন্স নগরী দখল ও ধ্বংস করেন। খসিয়ার শাহর বাহিনী করিন্থের স্থলসন্ধির উত্তরে মূল গ্রিক ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ অর্জন করে।
যদিও সালামিস প্রণালীর নৌযুদ্ধে পারসিক বাহিনীর পরাজয় পরিস্থিতিকে বদলে দেয়। ইউরোপে ফাঁদে পড়ে যাওয়ার আশঙ্কায় খসিয়ার শাহ তার সেনাবাহিনীর বড় অংশ নিয়ে এশিয়ায় ফিরে আসেন। বাকি সেনাদের রেখে যান ভগ্নিপতি মার্দোনিয়াস বা মার্দুনিয়ার নেতৃত্বে। 1 বছরের মাথায় প্লাতিয়ার যুদ্ধে মার্দুনিয়ার পরাজয় গ্রিসে পারসিক অভিযান শেষ হয়ে যায়। তবে এ অভিযান পুনরায় শুরু করা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না খসিয়ার শাহ, বরং পিতার নির্মিত নতুন রাজধানী পার্সিপোলিসকে গড়ে তোলায় বেশি মনোযোগী হয়ে ওঠেন তিনি। পার্সিপোলিসের বিখ্যাত বিসা দাহিউনাম বা গেট অফ অল নেশনস, থ্রোন হল বা হল অফ 100 কলামস, আপাদান প্রাসাদ, হাদিস প্রাসাদ ও রাজপরিবারের নারীদের জন্য গঠিত হারেম ইত্যাদি স্থাপনা তার হাতেই নির্মিত। এই হারেমই এখন পার্সিপোলিস মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া তিনি সুসা নগরীতে দারিউসের শুরু করা প্রাসাদের নির্মাণ কাজও শেষ করেন। পিতার নির্মিত মহাসড়কের সুরক্ষাও বেশ কঠোর হাতে নিশ্চিত করেছেন তিনি। কুরুশ, দারায়ভুস ও খসিয়ার শাহর উত্তরসূরিরা পরবর্তীতে তেমন কোনো কৃতিত্ব দেখাতে পারেনি, যদিও পূর্বসূরিদের সংস্কার ও শাসন ব্যবস্থার পুরো সুফল ভোগ করে গেছেন তারা। খ্রিস্টপূর্ব 331 সালে গগামেলার যুদ্ধে আলেকজান্ডারের কাছে তৃতীয় দারায়ভুসের পরাজয়ের আগ পর্যন্ত এই সাম্রাজ্য টিকেছিল। পারস্য বিজয়ের পর পার্সিপোলিস নগরীকে ধ্বংস করে দেন আলেকজান্ডার। তার মৃত্যুর পর ইরান চলে যায় সেলুকিড সাম্রাজ্যের অধীনে, আর ক্ষমতার কেন্দ্র ইরান থেকে সরে যায় মেসোপটেমিয়া অঞ্চলে। ইরানকে প্রাচীন বিশ্বের ভূরাজনীতির পাওয়ার হাউস হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করে পার্থিয়ান বা আর্সাকিড শাসকরা। যদিও তারা রাজধানী স্থাপন করেছিলেন বর্তমান ইরাকের বাগদাদের অদূরে অবস্থিত টেসিফোন নগরীকে। তাদের পর সাসানীয়দেরও রাজধানী ছিল টেসিফোন। গ্রিক দখলদারির অধীনে থাকা বছরগুলোকে বাদ দিলে বাকি সময়ের পুরোটাই তৎকালীন বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হিসেবে নিজের অবস্থানকে সুসংহত রেখেছিল পার্সিয়ানরা। পরে মুসলিমদের ইরান বিজয়ের পর উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের আমলেও রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠেছিল ইরানি প্রদেশগুলো।